ডিসকাস করেছি, প্যাকিং ফ্র্যাকশন কার্ভটা নিয়ে ডিটেইলে ডিসকাস করেছি। এরপর তোমার নিউক্লিয়াসের রেডিয়াস, কিছু জেনারেল প্রপার্টিজ এর মধ্যে ঢুকেছিলাম। তো এই কনটেক্সটে প্রথমে নিউক্লিয়ার রেডিয়াসটা ডিসকাস করা হয়েছিল। আমরা দেখেছিলাম নিউক্লিয়ার রেডিয়াস ইজ ভেরি স্মল, টিপিক্যালি অফ দি অর্ডার অফ ফেমটোমিটার। এখান থেকে আমরা ডেনসিটি অফ নিউক্লিয়ার ম্যাটার এটাকে এস্টিমেট করতে পারি। তাহলে দেখবো যে ডেনসিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি মাস নাম্বার, অর্থাৎ আমরা হেভিয়ার নিউক্লিয়াসের কথা বলি বা লাইটার নিউক্লিয়াসের কথা বলি, এটা তোমার কিন্তু ডেনসিটিটা অলমোস্ট একই রকম থাকবে। হ্যাঁ, ডেনসিটিটা একই রকম হবে। এরপরে হ্যাঁ, আমরা এটা নিউমেরিক্যালি ক্যালকুলেট করেছিলাম যে এই ভ্যালুটা অফ দি অর্ডার অফ 10^17 কেজি পার মিটার কিউব, দ্যাট ইজ ভেরি লার্জ। হ্যাঁ, এই এখানে কারো কিছু প্রশ্ন আছে, ডিসকাস করবে? কারো কিছু প্রশ্ন? আচ্ছা, তো আমরা এরপরে আরেকটা প্রপার্টির মধ্যে যাব, দ্যাট ইজ নিউক্লিয়ার স্পিন। এখানে এইটা বেসিক্যালি তোমার একটা অ্যাঙ্গুলার মোমেন্টামকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, স্পিন বলতে আমরা বেসিক্যালি একটা অ্যাঙ্গুলার মোমেন্টামকে রিপ্রেজেন্ট করছি। যখন এরকম সাব অ্যাটমিক পার্টিকেলস এর কথা ডিসকাস করা হয়, এখানে মেইনলি আমরা দু ধরনের অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা বলি। কোন সাব অ্যাটমিক পার্টিকেলস লাইক সে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, এই সাব অ্যাটমিক পার্টিকেল গুলোর ক্ষেত্রে আমরা দু ধরনের অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা বলি। একটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর আরেকটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের অরিজিন কি, আমরা পরে যখন কোয়ান্টাম মেকানিক্স পড়ব 4th সেমিস্টারে, সেখানে দেখব যে অরিজিন অফ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ বেসিক্যালি বাউন্ড স্টেট। হ্যাঁ, যদি কোনো একটা বাউন্ড স্টেট ফরমেশন হয় তাহলে সেখানে তোমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। ধরো তোমার ইলেকট্রন, হ্যাঁ, ইলেকট্রন যে হাইড্রোজেন অ্যাটমে ইলেকট্রন, এটা কি একটা বাউন্ড স্টেট, কাজেই এই ইলেকট্রনটার একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। এবং দেখেছো তোমার বোরস থিওরিতে বলা হয়েছে, বোর পোস্টুলেটে বলা হয়েছে যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোয়ান্টাইজড, এবং সেই কোয়ান্টাম অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয় মনে আছে? হোয়াট ইজ দি কোয়ান্টাম অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম? Quantum of energy is h nu, or quantum of energy h nu by h cross omega. What is the quantum of angular momentum? nh over 2 pi. nh by 2 pi. Quantum of angular momentum is h cross. Quantum of angular momentum is h cross, না তোমার মানে এর ইন্টিগ্রাল মান থেকে, মানে কোয়ান্টাম যদি বলো, কোয়ান্টামটা কত? কোয়ান্টামটা হচ্ছে h cross, মানে ইলেকট্রনটার অ্যাঙ্গুলার মোমেন্টাম কি h ক্রস হতে পারে, 2h ক্রস হতে পারে, 3h ক্রস হতে পারে, এন্ড সো অন। হ্যাঁ, যেমন তোমরা কোয়ান্টাম থিওরিতে পড়ছো, কোনো অসিলেটরের এনার্জি h নিউ হতে পারে, 2h নিউ হতে পারে, 3h নিউ হতে পারে, অর্থাৎ কোয়ান্টাম অফ এনার্জি ইজ h নিউ। লাইকওয়াইজ কোয়ান্টাম অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ h ক্রস। হ্যাঁ, তো আমি এতক্ষণ পর্যন্ত যেটা বলছি সেটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অরবিটাল মোশন যদি থাকে তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, সেটা তো আমরা ক্লাসিক্যালিও ভাবতে পারি না। ধরো কোন একটা পার্টিকেল সে একটা ক্লোজড পাথে মুভ করছে, একটা সে ইলিপ্টিক্যাল পাথে মুভ করছে বা একটা সার্কুলার পাথে মুভ করছে, তো ন্যাচারালি এর একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। এখন in addition to the orbital angular momentum for the subatomic particles, the particles also carry an intrinsic angular momentum. এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটার পাশাপাশি পার্টিকেলগুলোর একটা ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে। ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম কেন বলছি? ইন্ট্রিনসিক মানে হচ্ছে এটা কোন স্টেটে রয়েছে তার উপরে ডিপেন্ড করবে না, এটা ইজ ইন দি সিস্টেম ইটসেলফ। সিস্টেমটা বাউন্ড স্টেটে থাক, সিস্টেমটা আনবাউন্ড স্টেটে থাক, সিস্টেমটা যেভাবেই থাক না কেন, এর একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। হ্যাঁ, অর্থাৎ ইফ আই কনসিডার দি ইলেকট্রন ইন দি হাইড্রোজেন অ্যাটম, or if I consider a free electron, there is an angular momentum which we call the intrinsic angular momentum, and this is what is known as spin angular momentum. এই ইলেকট্রন বা নিউট্রন, প্রোটন, এদের প্রত্যেকের এইরকম একটা অ্যাডিশনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে, ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে, এটাকে আমরা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বলি। তো এই স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের যে এক্সিস্টেন্স, সেটাকে কিন্তু ক্লাসিক্যাল থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায় না। স্পিন বলতে আমাদের মাথায় যেটা আসে যে কি রোটেশন। হোয়াট ডু ইউ মিন বাই স্পিন? স্পিন বলতে কি বোঝো?
স্পিন মোশন অফ এ সিস্টেম বলতে কি বোঝো? ক্লাসিক্যাল ভিউ পয়েন্ট থেকে বলো না কেউ একজন। রোটেশনাল মোশন টাইপের। নিজের অ্যাক্সিসে আরেকটু পরিষ্কার ভাবে, আরেকটু সায়েন্টিফিক ম্যানারে ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে ডিফাইন করো। আর কেউ? অ্যাক্সিস অফ রোটেশনটা সেন্টার অফ মাস দিয়ে যাওয়া। দ্যাটস দি পয়েন্ট। হ্যাঁ, মানে তোমার বডি ফিক্সড, নট নেসেসারিলি সেন্টার অফ মাস, মানে অন্তত একটা বডি ফিক্সড অ্যাক্সিসের মধ্যে দিয়ে বডি ফিক্সড অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেশন, রাইট? একটা বডি ফিক্সড অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেশনের কথা যদি বলি, দ্যাট ইজ স্পিন মোশন। তো এই যে স্পিন মোশন, সেই স্পিন মোশনটা একটা ক্লাসিক্যাল অবজেক্টের ক্ষেত্রে আমরা খুব ক্লিয়ারলি স্টাডি করতে পারি, সেটাকে রিয়েলাইজ করতে পারি। ফর এক্সাম্পল স্পিন অফ আর্থ বা স্পিন অফ সে বল, এইগুলোকে রিয়েলাইজ করা যায়। বাট এই যে সাবঅ্যাটমিক পার্টিকেল গুলো তো বেসিক্যালি পয়েন্ট লাইক অবজেক্ট, তো এদের ক্ষেত্রে বডি ফিক্সড অ্যাক্সিসের তো এরকম কোনো কনসেপ্টই নেই। কাজেই এক্ষেত্রে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের আইডিয়া, সেটা কিন্তু পুরোপুরি কোয়ান্টাম মেকানিক্যাল। হ্যাঁ, প্রথমে এটা এক্সপেরিমেন্টালি ডিসকভার্ড হয়েছিল। এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে এরকম একটা স্পিনের আইডিয়াকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এক্সপেরিমেন্টাল আইডিয়া থেকে এরকম একটা এক্সপেরিমেন্ট থেকে এই স্পিনের আইডিয়াটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। পরবর্তীকালে কোয়ান্টাম থিওরি দিয়ে সেটাকে এস্টাবলিশ করা হয়েছে। তো যাই হোক, এখানে আমি যে মেসেজটা দিতে চাইছি সেটা এইরকম যে ইচ সাবঅ্যাটমিক পার্টিকেল হ্যাজ ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। ফর দি প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, দি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ h+2। তো এবার যদি এই নিউক্লিয়াসের কথা কনসিডার করে, এখানে নিউট্রন বা প্রোটন এইগুলো তো বাউন্ড স্টেটে রয়েছে না, কাজেই এদের একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামও থাকবে। তাহলে এই যে দুটো অ্যাঙ্গুলার মোমেন্টামের আইডিয়া পাচ্ছি, যখন সিস্টেমটা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমরা ক্যালকুলেট করব, ন্যাচারালি উই নিড টু টক অ্যাবাউট দি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমাদেরকে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত সেটা বলতে হবে, এবং টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে যদি ক্যালকুলেট করতে হয়, আমাদেরকে এরকম ভাবে ভেক্টর এডিশন করতে হবে। এই এল আর এস, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই দুটো যদি ভেক্টর সাম করি, what we get is the total angular momentum। এই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে জেনারেল টার্মিনোলজিতে নিউক্লিয়ার স্পিন বলা হয়। আমরা বেসিক্যালি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দি নিউক্লিয়াসকে বুঝছি, which incorporates all the orbital angular momentum of the constituent nucleon and their spin angular momentum। এই কোয়ান্টাম মেকানিক্যালি পরে তোমরা দেখবে যে এই কোয়ান্টাম মানে একটা কোয়ান্টাম নাম্বার দিয়ে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোকে রিপ্রেজেন্ট করা হয়। হ্যাঁ, এল বা এস বা আই এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো যদি কোয়ান্টাম নাম্বারটা এস হয়, করেসপন্ডিং মোমেন্টামটা কত হবে? √s × s+1 h×। যদি কোয়ান্টাম নাম্বারটা এল হয়, তাহলে মোমেন্টামটা হবে √l × l+1 h×। এই আমরা দেখব পরে, ইনফ্যাক্ট সেল মডেল দিয়ে এটা স্টাডি করব যে হিলিয়াম 4 এর যে গ্রাউন্ড স্টেট স্পিন, হিলিয়াম 4 এর গ্রাউন্ড স্টেট স্পিন হচ্ছে 0। লিথিয়াম 7, এই লিথিয়াম 7 এর গ্রাউন্ড স্টেট স্পিন হচ্ছে 3/2। এই প্রত্যেকটা নিউক্লিয়াসের এরকম ডেফিনাইট অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, মানে এই আই ভ্যালু রয়েছে। বলো। বলছি কি এই অ্যাঙ্গুলার মোমেন্টাম স্পিনটা পাউলি স্পিন ম্যাট্রিক্স দিয়ে করা হয় না? হ্যাঁ, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে সেখানে তোমার স্পিন ম্যাট্রিসেস দিয়ে স্টাডি করা হয়, σx, σy, σz। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে নয়। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের আইডিয়াটা স্ফেরিক্যাল হারমোনিক্স থেকে আসে, সেটা 4th সেমিস্টারে কোয়ান্টাম মেকানিক্সে তোমরা পড়বে অ্যাটমিক অরবিটালের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, তারপর তোমার স্ট্যাটিস্টিক্স অফ নিউক্লিয়াই, এটা হয়তো তোমাদের আগে বলেছিলাম যে বিভিন্ন রকম স্টাডির জন্য আমরা করে থাকি, স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ ফলো করে থাকি। তো বিভিন্ন রকম এরকম অ্যাপ্রোচ রয়েছে, যেমন তোমার এমবি স্ট্যাটিস্টিক্স, ম্যাক্সওয়েল গোলম্যান স্ট্যাটিস্টিক্স, যেটাকে সাধারণভাবে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স হিসাবে ধরা হয়। আর আরেকটা টাইপ হচ্ছে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স, সেটার আবার দুটো ক্লাসিফিকেশন রয়েছে, একটা বি স্ট্যাটিস্টিক্স বা বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, আর আরেকটা হচ্ছে এফডি স্ট্যাটিস্টিক্স বা ফেরমি-ডিরাক স্ট্যাটিস্টিক্স।
তো এই কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সই আমাদের অ্যাপ্লাই করতে হবে when we consider an assembly of নিউক্লিয়াই। এবার সেই নিউক্লিয়াই গুলো যাদের উপরে আমরা স্ট্যাটিস্টিক্সটা অ্যাপ্লাই করতে চাইছি তাদের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত, হ্যাঁ স্পিনটা কত সেইটার দিকে তাকাতে হবে। যদি দেখা যায় যে এই নিউক্লিয়াস গুলোর স্পিন যে কোয়ান্টাম নাম্বার, হ্যাঁ আই ভ্যালুটা ইন্টিগ্রাল একটা ইন্টিজার অর্থাৎ 0 1 2 3, তার মানে কি এরা বোসন, হ্যাঁ যেমন হিলিয়াম 4 আলফা পার্টিকেল, হ্যাঁ এটা একটা বোসন। সো উই উইল অ্যাপ্লাই দি বি স্ট্যাটিস্টিক্স ফর সাচ নিউক্লিয়াই। On the other hand, যদি নিউক্লিয়াস গুলোর স্পিনটা n প্লাস হাফ এরকম হয়, আই ভ্যালুটা n প্লাস হাফ হয়, অবশ্যই ইন দি ইউনিট অফ h ক্রস, তাহলে তোমার সেক্ষেত্রে এফডি স্ট্যাটিস্টিক্স ফেভিরিয়ান স্ট্যাটিস্টিক্সটা অ্যাপ্লাই করতে হবে। যেমন লিথিয়াম 7টা কি দেখতে পাচ্ছ, এর আই ভ্যালুটা 3/2, এটা ফেভিরিয়ান। সো উই নিড টু অ্যাপ্লাই দি এফডি স্ট্যাটিস্টিক্স when we study lithium 7 nuclei statistically। এই তারপর প্যারিটি অফ নিউক্লিয়াই। কোয়ান্টাম মেকানিক্সে তো এখন তোমাদের হয়নি, এতদূর নিশ্চয়ই যাওনি। প্যারিটি সম্পর্কে কি কোনো আইডিয়া আছে তোমাদের? প্যারিটি এতদূর কি গেছো? মনে হয় না। প্যারিটি করেছো কি? হ্যালো না স্যার প্যারিটি প্যারিটি, হ্যাঁ প্যারিটি যাওনি। তো প্যারিটি বলতে কি বোঝায়, একদম যদি ম্যাথমেটিক্যাল ভিউ পয়েন্ট থেকে দেখি, এটা বলতে পারি এরকম ভাবে যে এটা একটা সিস্টেমের একটা ফাংশনের ইভেননেস বা অডনেস কে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ একটা ইভেন ফাংশন কি অড ফাংশন তার উপরে এটা ডিপেন্ড করবে। তো কোয়ান্টাম মেকানিক্যালি যদি বলা হয়, কোয়ান্টাম মেকানিক্যালি সিস্টেম ইজ স্পেসিফাইড বাই সাম ওয়েভ ফাংশন সাই অফ আর, এরকম ভাবে আমরা একটা সিস্টেমকে স্পেসিফাই করি। এখন যদি কোনো স্পেস ইনভার্সন করা হয়, হ্যাঁ স্পেস ইনভার্সন যদি করা হয় অর্থাৎ আর ভেক্টরটাকে যদি -r করে দেওয়া হয়, তাহলে হোয়াট হ্যাপেন্স টু দিস সাই, হ্যাঁ সাই অফ -r, হ্যাঁ এই ভ্যালুটা কত? এইটা কি তোমার দুটো পসিবিলিটি হতে পারে, এটা হচ্ছে প্লাস অফ সাই অফ r বা মাইনাস অফ সাই r, অথবা এটা নট অ্যাট অল রিলেটেড টু সাই r। হ্যাঁ মানে এটা এইরকম ভাবেই দেখাই। আমি কি বলতে চাইলাম যে সাই অফ -r এইটা তোমার প্লাস মাইনাস সাই অফ r এর সাথে সমান হতে পারে। সাই অফ -r এইটা প্লাস মাইনাস সাই অফ r এর সাথে সমান হতে পারে, অথবা তোমার এটা প্লাস মাইনাস সাই r এর থেকে ডিফারেন্ট হতে পারে। তো অ্যাকর্ডিংলি আমরা বলবো যে এই ফাংশনটার আন্ডার স্পেস সিমেট্রি ডেফিনাইট, আন্ডার স্পেস ইনভার্সন ডেফিনাইট সিমেট্রি রয়েছে। যদি সাই অফ -r টা প্লাস মাইনাস সাই অফ r হয়, তাহলে দি ফাংশন ওয়েভ ফাংশন অর দি সিস্টেম ইজ সেড টু হ্যাভ এ ডেফিনাইট সিমেট্রি আন্ডার স্পেস ইনভার্সন। এই কোন একটা সিস্টেমের স্পেস ইনভার্সনের আন্ডারে সিমেট্রি আছে কিনা এইটা স্টাডি করার জন্য আমরা এই প্যারিটিটাকে ডিফাইন করি। হ্যাঁ এইটা ডিফাইন বাই সাম অপারেটর হুইচ উই কল দি প্যারিটি অপারেটর। এইটার ফাংশনটা কেমন, প্যারিটি অপারেটর কিভাবে কাজ করে, when it acts on some r dependent function বা x dependent function p cap psi of r, we get a new function psi of -r। হ্যাঁ এবার এই সাই অফ -r টা যদি প্লাস মাইনাস সাই r এর সাথে সমান হয়, সিস্টেমটার কি একটা ডেফিনাইট প্যারিটি থাকবে। যদি এটা প্লাস অফ সাই r হয়, তাহলে আমরা বলবো সিস্টেমটার ইভেন সিমেট্রি রয়েছে, ইভেন প্যারিটি আছে। অন দি আদার হ্যান্ড যদি তোমার এই যে এইটা সাই অফ -r যদি সাই প্লাস অফ সাই r হয়, তাহলে সিস্টেমের ইভেন প্যারিটি আছে, আদারওয়াইজ সিস্টেমটার অড প্যারিটি, সাই অফ -r ইকুয়ালস টু মাইনাস সাই r, সিস্টেমের অড প্যারিটি রয়েছে। এই তো কোন একটা সিস্টেমের প্যারিটি থাকবে কিনা সেইটা দেখতে গেলে আমাদের দেখতে হবে করেসপন্ডিং হ্যামিল্টনিয়ানটা কেমন। যদি এমনটা হয় যে হ্যামিল্টনিয়ান ইজ অ্যান ইভেন্ট ফাংশন, Hamiltonian of a system is an event function, then the system must have a definite parity। আবার বলছি, কোন একটা সিস্টেম কোয়ান্টাম মেকানিক্যালি জানো is represented by some Hamiltonian, ঠিক আছে, কোন একটা হ্যামিল্টনিয়ান দ্বারা রিপ্রেজেন্টেড হয়। যদি এই হ্যামিল্টনিয়ানটা ইভেন্ট ফাংশন হয়, হ্যামিল্টনিয়ানটা যদি ইভেন্ট ফাংশন হয়, তাহলে করেসপন্ডিং ওয়েভ ফাংশনটা
একটা ডেফিনাইট প্যারিটি থাকবে, সেটা ইভেন হতে পারে বা অড হতে পারে। অন দি আদার হ্যান্ড হ্যামিল্টনিয়ানটা যদি ইভেন ফাংশন না হয় তাহলে কিন্তু সিস্টেমে ডেফিনাইট কোনো প্যারিটি থাকবে না। হ্যাঁ, তাহলে এইটাকে একটু সামারাইজ করা যাক। যেটা বলতে চাইলাম, প্যারিটি বলতে আমরা কোনো একটা সিস্টেমের স্পেস ইনভার্সন সিমেট্রিকে বোঝাতে চাইছি। হ্যাঁ, যেটা এইরকম প্যারিটি অপারেটর দ্বারা ডিফাইন্ড হয়। তাহলে প্যারিটি অপারেটরের যে আইগেন ভ্যালু দ্যাট ক্যান বি +1 অর ইট ক্যান বি -1। এই যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে বলি, এইটা কি হবে বলতো? প্যারিটি ধরো এখানে তো আর ভেক্টরের টার্মে বললাম, ধরো তুমি এরকম x y z এর ফাংশন হিসেবে লিখছো, তাহলে এখানে কি পাবো আমরা? প্যারিটি যদি সাই অফ x y z এর উপর অপারেট করা হয় কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? কি করবে এটা? প্লাস মাইনাস সাই অফ আর ভেক্টরকে মাইনাস আর করে দেবে। তাহলে এটাকে কিভাবে লিখবো? আর কে মাইনাস আর করে দেওয়া মানে কি? x টা মাইনাস x, y টা মাইনাস y, z টা মাইনাস z। পেরেছো ধরতে সবাই? বুঝতে পারলে সবাই? প্যারিটি অপারেটর যদি x y z এর উপর অপারেট করে তাহলে কি হবে বলেছিলাম, যে আর ভেক্টরটাকে মাইনাস আর করে দেবে। তাহলে এখানেও ঠিক তাই, x y z এর উপরে যদি অপারেটেড হয় তাহলে কি হবে? -x -y - z। তুমি যদি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে বলতে ধরো সে রো ফাই জেড, তাহলে কি হতো বলো তো? মাইনাস রো মাইনাস কেন হয় মাইনাস রো? এটাই তো ভুল করো। y মাইনাস রো, রো বলতে কি বোঝায়? হ্যাঁ স্যার, মাইনাস রো হবে না। রেডিয়াসটা মাইনাস হবে। রো তো তোমার ডিসটেন্স বোঝায়, তাই না? তাহলে y মাইনাস রো, ইট উইল বি সিম্পলি রো। ফাইটা কি হবে? পাই প্লাস ফাই। আর জেডটা কি হবে? মাইনাস জেড। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে ভাবো না, আর ভেক্টর রয়েছে, তুমি যদি মাইনাস আর ভেক্টর করো, আর ভেক্টরের কোঅর্ডিনেটটা হচ্ছে রো ফাই জেড, তাহলে মাইনাস আর ভেক্টরের কোঅর্ডিনেট কত হবে? রো পাই প্লাস ফাই আর মাইনাস জেড। যদি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট বলতে তাহলে কি হতো? ধরো আর থিটা ফাই, তার উপর যদি প্যারিটি অপারেট করে তাহলে এখানটা কি হতো? বলো কি হবে? কি স্যার তিনটেই প্লাস? কেন? এগুলো সব আরেকবার পড়বে। এটা কিন্তু আমি কোনো নতুন জিনিস বলছি না। আর ভেক্টরটাকে মাইনাস আর করে দিচ্ছ। হ্যাঁ, স্ফেরিক্যাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আর ভেক্টরের কোঅর্ডিনেট যদি x y z হয়, মাইনাস আর ভেক্টরের কোঅর্ডিনেট কত হবে? -x -y - z। এটা তো অবাক হওয়ার কিছু নেই। যদি আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের কথা বলি, হ্যাঁ, এখানে তোমার সে ধরো আর ভেক্টরটাকে কিভাবে ডেসক্রাইব করা হচ্ছে? ইন টার্মস অফ দি কোঅর্ডিনেটস রো ফাই জেড। তো যদি আমরা জিনিসটাকে চেঞ্জ করে দিই তাহলে রোটা কি? মাইনাস রো, ফাইটা মাইনাস ফাই, জেড এই সরি রোটা রোই থাকবে, ফাইটা কি ফাই প্লাস পাই হবে, আর জেডটা মাইনাস জেড হয়ে যাবে। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে আর ভেক্টরটা ইজ ডিনোটেড, আর ভেক্টরের যে কোঅর্ডিনেট সেটা কিভাবে লেখা হয়? আর থিটা ফাই দিয়ে লেখা হয়। তাহলে যদি মাইনাস আর ভেক্টর করি তার কোঅর্ডিনেটটা কত হবে? আর পাই মাইনাস থিটা পাই প্লাস ফাই। তাহলে এরকম ভাবে কোন একটা সিস্টেমের, একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের এই যে সাইটা ওয়েভ ফাংশন, এটাকে যদি এক্সপ্লিসিট ফর্মে দেওয়া থাকে, তাহলে আমরা কি করতে পারি? এক্সপ্লিসিট ফর্মে দেওয়া থাকলে এই প্যারিটি অপারেটর কাজে লাগিয়ে আমরা স্টাডি করতে পারি যে সিস্টেমটা ডেফিনাইট কোনো প্যারিটি আছে কি নেই। ফর এক্সাম্পল, সাই অফ এক্স, ধরো x এর উপরই ডিপেন্ড করে, e টু দি পাওয়ার মাইনাস আলফা x স্কয়ার, এইটার কি কোনো ডেফিনাইট প্যারিটি আছে? সাই অফ x, এইটার কি কোনো ডেফিনাইট প্যারিটি আছে? না স্যার। কেন? কি করে বুঝলে? স্যার মানে ওই ফাংশনটা ফেরত আসবে না তো। সাই অফ মাইনাস প্লাস x মাইনাস কত পাবো? স্যার e টু দি পাওয়ার মাইনাস আলফা x স্কয়ার কত পাবো? ও x স্কয়ার আছে এটা। আমি x ভাবছিলাম। মাইনাস আলফা x স্কয়ার, তার মানে কি এই সিস্টেমটার কি ধরনের প্যারিটি আছে? দি সিস্টেম হ্যাজ
ইভেন প্যারিটি। ও আমি স্যার ভেবেছিলাম এক্স আছে এটা। হ্যাঁ, ওকে ওকে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এই সিস্টেমটার ইভেন প্যারিটি রয়েছে। হ্যাঁ, এই এরকম ভাবে তাহলে আমরা স্টাডি করতে পারি যে কোনো একটা ওয়েভ ফাংশন যেটা একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করছে তার ডেফিনাইট কোনো প্যারিটি আছে কিনা। হ্যাঁ, আন্ডার স্পেস ইনভার্সন সিস্টেমটার কোনো ডেফিনাইট সিমেট্রি আছে কিনা। পরে যখন আমরা এতে আরো হায়ার এতে যাব, হায়ার লেভেলে যাব, বা তোমার ধরো আগে সামনের সেমিস্টারে 5th সেমিস্টারে যখন ডিএসসি পড়বে সেখানে দেখবে প্যারিটি যে প্রপার্টিটা এটা কিছু ইন্টারঅ্যাকশনে কনজার্ভ থাকে, আবার কিছু ইন্টারঅ্যাকশনে কনজার্ভ থাকে না। ফর এক্সাম্পল স্ট্রং ইন্টারঅ্যাকশন, এই যে নিউক্লিয়ার ইন্টারঅ্যাকশন, হ্যাঁ, স্ট্রং ইন্টারঅ্যাকশন দ্যাট কনজার্ভস দি প্যারিটি। স্ট্রং ইন্টারঅ্যাকশনে প্যারিটিটার কোনো রকম চেঞ্জ হয় না, বাট ইন উইক ইন্টারঅ্যাকশন দিস প্যারিটি ইজ ভায়োলেটেড। হ্যাঁ, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি টু রিয়েলাইজ দি নেচার অফ ফান্ডামেন্টাল ইন্টারঅ্যাকশন। কোন একটা ফান্ডামেন্টাল ইন্টারঅ্যাকশন সেটা কেমন ধরনের, এই প্যারিটিটা কনজার্ভ আছে কিনা সেইটা থেকে আমরা বলতে পারি। যখন আমরা বিটা ডিকে পড়বো সেখানে দেখবো যে ইন বিটা ডিকে দি প্যারিটি ইজ ভায়োলেটেড। হ্যাঁ, প্যারিটিটা কনজার্ভ থাকে না, বিটা ডিকেতে প্যারিটি ভায়োলেটেড হয়, এবং দ্যাট emphasizes the fact that parity, that beta decay is a weak interaction process. বিটা ডিকেতে প্যারিটিটা কনজার্ভ থাকে না, তাহলে এখান থেকে বোঝা যায় যে বিটা ডিকে এইটা উইক ইন্টারঅ্যাকশনের থ্রুতে অকার করে। এই দেখো, কারো কিছু প্রশ্ন আছে, আর কি কিছু বলার দরকার আছে? কোয়ান্টাম মেকানিক্সে তোমরা এটা আরো ডিটেলে পড়বে, আমি জাস্ট একদমই যেহেতু এক্সপোজার নেই সেই জন্য একটু ছুঁয়ে গেলাম আর কি। মোটামুটি একটা আইডিয়া পেয়েছো কি? আচ্ছা চলো, আচ্ছা, তারপর আরেকটা প্রপার্টি এখানে আমরা ডিসকাস করবো, দ্যাট ইজ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। হ্যাঁ, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ নিউক্লিয়াই। কোন নিউক্লিয়াসের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকবে কিনা। ডাইপোল মোমেন্ট কাদের থাকে এটা তোমাদের কি বলছিলাম আমি, আসলে এই একই সাথে দুটো সেমিস্টার পড়াতে গিয়ে সমস্যা হয়, কাদেরকে কি বলেছি এটা মাথায় থাকে না। তোমাদেরকে কি বলেছিলাম এটা ম্যাগনেটিক মোমেন্টের এটা অরিজিন, বা তোমরা তো এমনিতে জানো ম্যাগনেটিক মোমেন্টের অরিজিন। ম্যাগনেটিক মোমেন্টের অরিজিন ম্যাগনেটিক মোমেন্ট কাদের থাকে? চার্জ পার্টিকেলের ম্যাগনেটিক মোমেন্ট থাকে। ইলেকট্রন ফর এক্সাম্পল, হ্যাঁ, এটা একটা চার্জ পার্টিকেল। ইলেকট্রনটা যখন বাউন্ড স্টেটে আছে, হ্যাঁ, ইলেকট্রনের যে পাথটা সেটাকে আমরা একটা কারেন্ট ক্যারিং লুপ হিসাবে ভাবতে পারি। কাজে এর কি একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, যে ম্যাগনেটিক মোমেন্টটা কি কারেন্ট ইনটু লুপ এরিয়া এইটার সাথে সমান হবে। তো এখানেও এই যে তোমার নিউক্লিয়াসের ক্ষেত্রে যে নিউক্লিয়ন গুলো রয়েছে, হ্যাঁ, প্রোটনটা তো চার্জ পার্টিকেল, কাজেই প্রোটনের ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, এটা কোনো সারপ্রাইজিং ফ্যাক্ট নয়। সারপ্রাইজিং ফ্যাক্ট ইজ দ্যাট যে নিউট্রন ক্যারিজ সাম ম্যাগনেটিক মোমেন্ট। আমরা এখানে যেটা বলতে চাইছি, প্রোটন এবং নিউট্রন দুটোরই কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট আছে। প্রোটন নিউট্রন দুটোরই ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে, এবং সেই ম্যাগনেটিক মোমেন্ট গুলো ইজ অফ দি অর্ডার অফ মিউ এন, যেটাকে আমরা নিউক্লিয়ার ম্যাগনেটন বলে থাকি। হ্যাঁ, মিউ এন EH ক্রস বাই 2mp নিউক্লিয়ার ম্যাগনেটন। এখানে ভ্যালুগুলোকে বসালে আমরা যে ফিগারটা পাবো সেটা 5.0571 ইন্টু 10⁻⁻27 জুল পার টেসলা। এখন ইলেকট্রনের যদি ম্যাগনেটিক মোমেন্টের কথা বলো, সেটা কেমন অর্ডারের হয়? দ্যাট ইজ অফ দি অর্ডার অফ বোর ম্যাগনেটন, which is defined as EH cross by 2me, এবং এর ভ্যালুটা হচ্ছে 9.28 into 10⁻⁻4 জুল পার টেসলা। রাফলি তোমার 2000 টাইমস লার্জার হবে বিকজ অফ স্মলার মাস অফ দি লাইটার মাস অফ দি ইলেকট্রন। এই তো এই যে নিউট্রনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে ইট হ্যাজ সাম ম্যাগনেটিক মোমেন্ট দো ইট ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, এবং এখানে তোমার এই জিনিসটাকে এক্সপ্লেন করতে গেলে আমাদের কোয়ার্ক মডেলের কথা ভাবতে হবে আর কি। হ্যাঁ, কোয়ার্ক, অ্যাকর্ডিং টু কোয়ার্ক মডেল, স্ট্যান্ডার্ড মডেল অফ ফিজিক্স, এখানে নিউট্রন বা প্রোটন এইগুলো যেগুলোকে আমরা ফান্ডামেন্টাল পার্টিকেল হিসাবে দেখছি, এগুলো কম্পোজড অফ মোর ফান্ডামেন্টাল পার্টিকেলস। হ্যাঁ, একটা প্রোটনের মধ্যে 3টে কোয়ার্ক থাকে, দুটো আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক,
এক একটা নিউট্রনের মধ্যে 3টে কোয়ার্ক থাকে, একটা আপ কোয়ার্ক এবং দুটো ডাউন কোয়ার্ক। তো এই যে আপ কোয়ার্ক বা ডাউন কোয়ার্ক এইগুলো সব চার্জড কোয়ার্ক। হ্যাঁ, আপ কোয়ার্কের চার্জ আছে, ডাউন কোয়ার্কের চার্জ রয়েছে। এখন নিউট্রনের কম্পোজিশনটা এমন যে তোমার টোটাল চার্জটা 0 হয়, কিন্তু যেহেতু এর ভিতরে তোমার চার্জ পার্টিকেল রয়েছে, দ্যাট অ্যাকচুয়ালি লিডস টু দি ম্যাগনেটিক মোমেন্ট। ওকে, তো এখন এই যে ম্যাগনেটিক মোমেন্টের কথা বলা হচ্ছে, এটা কিন্তু স্পিন মোশনের জন্য, হ্যাঁ, ইন্ট্রিনসিক প্রপার্টির জন্য। এই যে ম্যাগনেটিক মোমেন্ট গুলোর কথা বললাম, এগুলো কিন্তু ইন্ট্রিনসিক প্রপার্টির জন্য ম্যাগনেটিক মোমেন্ট। এখন তোমার এর ক্ষেত্রেও মানে ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট, স্পিন ম্যাগনেটিক মোমেন্টের পাশাপাশি অরবিটাল মোশনের জন্য ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। তবে সেইটা কিন্তু শুধুমাত্র প্রোটনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। অ্যাজ এ হোল নিউট্রনটা তো ইলেকট্রিক্যালি নিউট্রাল, কাজে এর ইন্ট্রিনসিক ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, কিন্তু একটা নিউট্রাল পার্টিকেল এর যদি অরবিটাল মোশনের কথা কনসিডার করি, তাহলে এখানে কোনো রকম ম্যাগনেটিক মোমেন্ট থাকার কথা না। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের মতোই ম্যাগনেটিক মোমেন্টের ক্ষেত্রেও আমরা দেখলাম যে স্পিন মোশন এবং অরবিটাল মোশন ইন জেনারেল দুটোই কন্ট্রিবিউট করে। প্রোটন এবং নিউট্রন দুটোরই ইন্ট্রিনসিক স্পিন ম্যাগনেটিক মোমেন্ট আছে, যেগুলো অফ দি অর্ডার অফ নিউক্লিয়ার ম্যাগনেটন। আর ইন অ্যাডিশন শুধুমাত্র প্রোটনের ক্ষেত্রে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট আছে, নিউট্রনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট নেই। এবং এইগুলো কিন্তু এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড হয়েছে আর কি। হ্যাঁ, টোটাল নিউক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্ট যদি ক্যালকুলেট করতে চাই, নিউক্লিয়াসটার অ্যাজ এ হোল যদি ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেট করতে চাই, ন্যাচারালি আমাদেরকে এই সমস্ত ম্যাগনেটিক মোমেন্ট গুলোর ভেক্টর সাম নিতে হবে, যেমনটা তোমার এর ক্ষেত্রে করা হয়েছিল, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টাডি করার সময় করা হয়েছিল। এখানেও তাই করতে হবে, টোটাল ম্যাগনেটিক মোমেন্টটাকে হিসাবের মধ্যে নিতে হবে, সবগুলোকে ভেক্টরিয়ালি সাম করতে হবে। নেক্সট, ইলেকট্রিক মোমেন্টস অফ নিউক্লিয়াই। নিউক্লিয়াসের ইলেকট্রিক মোমেন্টও থাকবে। হ্যাঁ, তোমরা আগের সেমিস্টারে তো পড়েছো ইলেকট্রোস্ট্যাটিক্স। এখানে একটু মনে করতে পারছো, স্ফেরিক্যাল মানে মাল্টিপল এক্সপানশন তো ছিল তোমাদের, তোমরা বোধহয় শুধুমাত্র ডাইপোলটাই পড়েছিলে না? শুধুমাত্র ডাইপোল পড়েছিলে তো নাকি? হ্যাঁ স্যার, শুধুমাত্র ডাইপোল পড়েছিলে, জেনারেল এটা এখনো দেখোনি। কিন্তু এই ইনফরমেশনটা কি তোমাদের কাছে আছে যে যখন আমরা একটা স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের কথা কনসিডার করছি, হ্যাঁ, যদি স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন হয়, তাহলে তার জন্য কি ধরনের মোমেন্ট থাকবে? মাল্টিপল কম্পোনেন্ট থাকে এমনিতে। পোটেনশিয়ালের কথা যদি বলো, সেখানে কি একটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য পোটেনশিয়ালের মাল্টিপল কম্পোনেন্ট থাকে। তো মনোপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট, কোয়াড্রোপোল মোমেন্ট, হ্যাঁ, এইগুলো কি তোমার মাল্টিপল মোমেন্ট, এরকম মাল্টিপল কম্পোনেন্ট থাকবে। তো যদি তোমার একটা স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন হয়, সেক্ষেত্রে কোন মানে এইগুলো 0 হয়ে যায়, জানো কি? ডাইপোল মোমেন্ট 0 হয়ে যায়, কোয়াড্রোপোল মোমেন্ট 0 হয়ে যায়। এটা দেখানো যায় কিন্তু। মানে চার্জ দেখেছো স্যার, চার্জ ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক্যাল হলে আর অরিজিনটা যদি সেন্টারে হয়, চার্জ ডিস্ট্রিবিউশনটা যদি স্ফেরিক্যালি সিমেট্রিক হয়, হ্যাঁ, সিমেট্রি অনেক রকমের হতে পারে। চার্জ ডিস্ট্রিবিউশনের অ্যাজিমুথাল সিমেট্রি থাকতে পারে, স্ফেরিক্যাল সিমেট্রি থাকতে পারে, হ্যাঁ, অনেক রকমের সিমেট্রির কথা আমরা ভাবতে পারি। যদি চার্জ ডিস্ট্রিবিউশনটা স্ফেরিক্যাল সিমেট্রি থাকে, তাহলে শুধুমাত্র মনোপোল কম্পোনেন্টটাই এক্সিস্ট করে, হ্যাঁ, বাকি সমস্ত কম্পোনেন্ট 0 হয়ে যায়। হ্যাঁ, সমস্ত অরিজিনটা সেন্টারে নিলে হয় না স্যার? অরিজিনটা সেটা তো তুমি ডাইপোল পড়ার সময় দেখেছো যে যদি টোটাল চার্জ 0 হয়, একটা চার্জ ডিস্ট্রিবিউশনের টোটাল চার্জ যদি 0 হয়, হ্যাঁ, তাহলে ডাইপোল মোমেন্ট অফ দি ডিস্ট্রিবিউশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চয়েস অফ অরিজিন। এইটা দেখেছো। কিন্তু যে কোনো একটা চার্জ ডিস্ট্রিবিউশন, তোমার পয়েন্টটা কি আরেকবার বলো? মানে যদি অরিজিনটা যদি সেন্টারই নেই, তাহলেই তো স্যার এটা হবে না স্যার? সেন্টার বলতে কি বোঝাচ্ছ বলো? সেন্টার মানে চার্জ ডিস্ট্রিবিউশনের সেন্টার। হ্যাঁ, চার্জ ডিস্ট্রিবিউশনের সেন্টার, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটাই না, মানে তবেই না তুমি স্ফেরিক্যাল সিমেট্রি ডিফাইন করতে পারবে। হ্যাঁ তুমি ধরো একটা সিলিন্ড্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের কথা বলছো, হ্যাঁ, একটা সিলিন্ড্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের কথা বলছো, সিলিন্ডারটা সেন্টারে অরিজিন নিয়েছো, সেখানে কিন্তু নট নেসেসারিলি তোমার শুধুমাত্র মনোপোল কম্পোনেন্টটাই থাকবে। যদি আমরা একটা স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের কথা কনসিডার করি, স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন, স্ফেরিক্যাল সিমেট্রি, তার মানে কি তুমি অরিজিনটাকে অবশ্যই সেন্টারে নিচ্ছ, তার রেসপেক্টিভ স্ফেরিক্যাল সিমেট্রিটা ডিফাইন্ড হচ্ছে।
এটা দেখানো যায় যে অল কম্পোনেন্টস আদার দ্যান দি মনোপোল কম্পোনেন্ট আর জিরো। তো তাহলে যদি আমরা এক্সপেরিমেন্টালি এরকম কোনো এভিডেন্স পাই যে কোনো একটা কম্পোনেন্ট এক্সিস্ট করছে, তাহলে কি বুঝবো? নিশ্চয়ই চার্জ ডিস্ট্রিবিউশনটার স্ফেরিক্যাল সিমেট্রি নেই। এই কথাগুলো কি এখানে বলা আছে বেসিক্যালি। নিউক্লিয়াস ইজ পজিটিভলি চার্জড উইথ অ্যাজিমুথালি সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ডিউ টু, আচ্ছা এখানে একটু জেনারেল করে বলা আছে। নিউক্লিয়াসের ক্ষেত্রে যেটা হয়, মানে এক্সপেরিমেন্টাল এভিডেন্স থেকে যেটা পাওয়া যায় সেটাই রকম। নিউক্লিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনটা কিন্তু স্ফেরিক্যালি সিমেট্রিক নয়। চার্জ ডিস্ট্রিবিউশন স্ফেরিক্যালি সিমেট্রিক নয়, এই কথার মানে কি? রোটা কিসের ফাংশন? যদি স্ফেরিক্যাল সিমেট্রি থাকতো, চার্জ ডিস্ট্রিবিউশনটা কিসের ফাংশন হতো? স্ফেরিক্যাল সিমেট্রি থাকলে চার্জ ডিস্ট্রিবিউশনটা কিসের ফাংশন হতো? স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, বলো। আর এর, এটা শুধুমাত্র আর এর ফাংশন হতো। যদি অ্যাজিমুথাল সিমেট্রির কথা বলি, তাহলে রোটা কিসের ফাংশন? স্যার থিটা। ফাই। আর কিছু? অ্যাজিমুথাল অ্যাঙ্গেলটা ফাই। আর কিছু? অ্যাজিমুথালি সিমেট্রিক বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই অ্যাজিমুথালি সিমেট্রিক? আর কেউ? অ্যাজিমুথালি সিমেট্রিক বলতে কি বোঝায়? ইট ইজ ফাই ইন্ডিপেন্ডেন্ট। ফাংশনটা ফাই ইন্ডিপেন্ডেন্ট, ওকে? মানে রোটা কি আর আর থিটার ফাংশন। স্ফেরিক্যালি সিমেট্রিক মানে হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশনটা থিটা ফাই ইন্ডিপেন্ডেন্ট। অ্যাজিমুথালি সিমেট্রিক এই কথার অর্থ হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশনটা ফাই ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা শুধুমাত্র আর আর থিটার ফাংশন, এটাই অ্যাজিমুথাল সিমেট্রি। সিলিন্ড্রিক্যাল সিমেট্রি বলতে কি বোঝায়? সিলিন্ড্রিক্যাল সিমেট্রি বলো, সিলিন্ড্রিক্যাল সিমেট্রি বলতে কি বোঝো? কি ফাংশন অফ রো। ফাংশনটা ফাই আর জেড এর হবে। সিলিন্ড্রিক্যালি সিমেট্রিক মানে কিসের ফাংশন? সিলিন্ড্রিক্যালি সিমেট্রিক মানে হচ্ছে শুধুমাত্র রো এর ফাংশন। হ্যাঁ, মানে রেডিয়াসটার ফাংশন। থিটা এবং জেড ইন্ডিপেন্ডেন্ট, সেটাকে সিলিন্ড্রিক্যালি সিমেট্রিক ফাংশন বলা হয়। যাই হোক, মানে এইগুলো জেনারেল জিনিস। হ্যাঁ, এইগুলো তোমরা এতেই পড়ে আসার কথা, কিন্তু যখন চার্জ ডিস্ট্রিবিউশন পড়েছো ইলেকট্রোস্ট্যাটিক্সে, সেখানে এগুলো শুনে আসার কথা। এখানেও কিছু জায়গাতে সুযোগ আছে, যখন আমরা ল্যাপ্লাসের ইকুয়েশনের সলিউশন করব পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে গিয়ে, সেখানেই বারবার এই কথাগুলো বলতে হবে। অ্যাজিমুথালি সিমেট্রিক কেস, এটা অনেক জায়গাতেই কাজে লাগে। কোয়ান্টাম মেকানিক্সে যখন হাইড্রোজেন অ্যাটম প্রবলেম পড়বে, সেখানেও কিছু ক্ষেত্রে এরকম অ্যাজিমুথালি সিমেট্রিক কেস পাবে। হ্যাঁ, পোটেনশিয়াল যেটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটা কিসের ফাংশন হয় বলতো? হাইড্রোজেন অ্যাটমে ইলেকট্রনের যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটা কিসের ফাংশন? পোটেনশিয়ালটা কেমন? হাইড্রোজেন অ্যাটমে ইলেকট্রনের যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটা নেচারটা কেমন? কিরকম হয়? 1/r, রাইট? মাইনাস জেডি স্কোয়ার বাই 4πε0r। তাহলে পোটেনশিয়ালটা কিসের ফাংশন? শুধুমাত্র আর এর ফাংশন। তাহলে হাইড্রোজেন অ্যাটমের প্রবলেমটা কিরকম ধরনের সিমেট্রি আছে? স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল সিমেট্রি রয়েছে। হ্যাঁ, বা অনেক সময় এটাকে রেডিয়াল সিমেট্রিও বলা হয়। এই যাই হোক, তো লেট আস কন্টিনিউ। হ্যাঁ, নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা যখন রেডিয়াসটা পড়েছিলাম, সেখানে সামহাউ আমরা ধরেই নিয়েছিলাম যে নিউক্লিয়াসটা স্ফেরিক্যাল। কাজেই নিউক্লিয়াসের যে চার্জটা, সেটা ওই রকম স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন, স্ফেরিক্যালি সিমেট্রিক ডিস্ট্রিবিউশন থাকার কথা। এবং সেটাই যদি থাকতো, তাহলে নিউক্লিয়াসের নিশ্চয়ই আদার দ্যান মনোপোল মোমেন্ট, অন্য অ্যাডিশনাল কোনো মোমেন্ট থাকতো না। বাট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস shows the other thing. হ্যাঁ, এক্সপেরিমেন্টাল এভিডেন্স দেখায় যে নিউক্লিয়াসের কোয়াড্রুপল মোমেন্ট রয়েছে। So that emphasizes the fact that the nuclear charge distribution lacks spherical symmetry, rather it is azimuthally symmetric. সেটাই প্রথমে বলা হয়েছে, নিউক্লিয়াস ইজ পজিটিভলি চার্জড উইথ azimuthally symmetric charge distribution,
electrostatic potential due to this charge distribution has multiple components is in general. Most dominating component is the monopole component, you know, that is due to the total charge plus JD. Electric dipole moment of a nucleus in its ground state vanishes. নিউক্লিয়াসটা যদি গ্রাউন্ড স্টেটে থাকে তাহলে তার কোনো রকম ডাইপোল মোমেন্ট থাকে না। পরে যে হায়ার অর্ডার কন্ট্রিবিউশনটা সেটা কোনখান থেকে আসে? সেটা কোয়াড্রুপল মোমেন্ট থেকে আসে। মনোপোল পোটেনশিয়াল কিভাবে ভ্যারি করে? মনোপোল পোটেনশিয়াল আর এর সাথে কিভাবে ভ্যারি করে? ডিসটেন্সের সাথে কিভাবে ভ্যারি করে মনোপোল পোটেনশিয়াল? স্যার আর স্কয়ার। মনোপোল পোটেনশিয়াল 1/r 1/r, মনোপোল পোটেনশিয়াল 1/r হিসাবে ভ্যারি করে। ডাইপোল পোটেনশিয়াল কিভাবে ভ্যারি করে? ডাইপোল পোটেনশিয়াল কিভাবে ভ্যারি করে? স্যার ডাইপোলটা স্যার 1/r স্কয়ার। ডাইপোলটা 1/r স্কয়ার। কোয়াড্রুপল কিভাবে ভ্যারি করে? স্যার r কিউব। 1/r কিউব। হ্যাঁ, রাইট। তো তাহলে বুঝতে পারছো যত হায়ার অর্ডারে যাই আমরা কি দেখি যে কন্ট্রিবিউশন গুলো কমতে থাকে। তাহলে মোস্ট কন্ট্রিবিউটিং টার্মটা হচ্ছে মনোপোল কম্পোনেন্ট। হ্যাঁ, নিউক্লিয়াসের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট পার্টটা 0 হয়ে যায়। কাজেই পরের যে হায়ার অর্ডার কন্ট্রিবিউশনটা দ্যাট কামস ফ্রম দি quadrupole moment, and quadrupole moment of a charge distribution is defined by this equation. এগুলো সব ভেক্টর, কিন্তু এইটা অন্তত ভেক্টর বলতে পারি। হ্যাঁ, 3z prime square minus r prime square, এটা অবশ্য স্ফেরিক্যালি অ্যাজিমুথালি সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ডিফাইন করা আছে। এটা তোমাদের এখন আর সিলেবাসে নেই, পুরানো কারিকুলামে এটা পড়ানো হতো এই ইলেকট্রোস্ট্যাটিক্সে। কোয়াড্রুপল মোমেন্ট এটা তোমাদের এখানে নেই, শুধু ইনফরমেশনটুকু ক্যারি আউট করো। যদি স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের কথা কনসিডার করি তাহলে কোয়াড্রুপল মোমেন্ট 0। কিউ বলতে কিন্তু টোটাল চার্জকে বোঝাচ্ছি না, কিউ বলতে কোয়াড্রুপল মোমেন্টকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, টোটাল চার্জ যদি 0 হয়, এই স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন যদি কনসিডার করি তাহলে কোয়াড্রুপল মোমেন্টটা 0 হবে। যদি অবলেট ডিস্ট্রিবিউশন হয় তাহলে কিউটা লেস দেন 0, এবং প্রোলেট চার্জ ডিস্ট্রিবিউশন হলে কিউটা গ্রেটার দেন 0। তাহলে বুঝতে পারছো প্রোলেট বা অবলেট স্ট্রাকচার বলতে কি বোঝানো হচ্ছে, এইরকম আর কি। এইটা হচ্ছে অবলেট ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এইটা যদি জেড অ্যাক্সিস হয় এবং চার্জ ডিস্ট্রিবিউশন যদি এরকম অবলেট সিমেট্রি থাকে তাহলে কিউটা লেস দেন 0। যদি জেড অ্যাক্সিসের রেসপেক্টে চার্জ ডিস্ট্রিবিউশনটা এরকম হয়, হ্যাঁ, মানে এটা হচ্ছে তোমার প্রোলেট চার্জ ডিস্ট্রিবিউশন, এক্ষেত্রে কিউটা গ্রেটার দেন 0। আর স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোয়াড্রুপল মোমেন্টটা 0। তাহলে যদি আমরা নিউক্লিয়াসের চার্জ ডিস্ট্রিবিউশনটাকে মাপতে পারি তাহলে চার্জ ডিস্ট্রিবিউশনটাকে মেজার করে আমরা কিন্তু বলে দিতে পারবো যে, মানে চার্জ ডিস্ট্রিবিউশনকে মাপতে পারি মানে কোয়াড্রুপল মোমেন্টকে যদি মাপতে পারি সেইটা মেপে বলে দিতে পারবো যে এটার কি ধরনের সিমেট্রি রয়েছে, চার্জ ডিস্ট্রিবিউশনটা কেমন সেই সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে। কিন্তু এমনিতে তো জিনিসটা খুব ছোট, কাজেই মানে প্র্যাকটিক্যাল পারপাসে যেখানে আমাদের কিছু এস্টিমেশন দরকার হয়, সেখানে কিন্তু আমরা নিউক্লিয়ার রেডিয়াস এইরকম ভাবেই ডিফাইন করি আর কি। প্রোলেট স্ট্রাকচার বা অবলেট স্ট্রাকচার এইরকম ভাবে আছে, সেটা আর আলাদা করে কনসিডার করা হয় না। যখন ইলেকট্রিক্যাল প্রপার্টি কিছু স্টাডি করা হয় সেক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে, আদারওয়াইজ এটা কোনো কাজে লাগবে না। এইগুলোই হচ্ছে সাম জেনারেল প্রপার্টিজ অফ দি নিউক্লিয়াস। আমরা নিউক্লিয়ার রেডিয়াস কেমন হয় দেখলাম, নিউক্লিয়াসের স্পিন বলতে কি বোঝায় কেমন হয় সেটা দেখলাম, নিউক্লিয়াসের স্ট্যাটিস্টিক্স দেখলাম, প্যারিটি দেখলাম, ম্যাগনেটিক মোমেন্ট দেখলাম, এবং কোয়াড্রুপল মোমেন্টটা কেমন হয় সেটা দেখলাম। দেখো, আরো কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, মোটামুটি। এরপর এই নিউক্লিয়ার ফোর্স, হ্যাঁ, এর কিছু প্রপার্টিজ আমরা ডিসকাস করব। নিউক্লিয়ার ফোর্সের কিছু প্রপার্টিজ ডিসকাস করব। অ্যাপারেন্টলি কি মনে হয় নিউক্লিয়ার ফোর্সের কেমন ধরনের প্রপার্টি থাকা উচিত? এখানে যে এগুলো পেলে, জেনারেল প্রপার্টিজ গুলো পড়লে সেখান থেকে দুটো একটা প্রপার্টি কি লজিক্যালি প্রেডিক্ট করতে পারো? স্যার চার্জ ইন্ডিপেন্ডেন্ট। চার্জ ইন্ডিপেন্ডেন্ট কোন এভিডেন্স থেকে বলছো বলো? স্যার প্রোটন নিউট্রন নিউক্লিয়ার ফোর্স কাজ করছে প্রোটন নিউট্রনের মধ্যে। হ্যাঁ, মানে ঠিকই, প্রোটন নিউট্রনের মধ্যেও কিন্তু এই ফোর্সটা কাজ করছে। গুড, নিউক্লিয়ার ফোর্সটা তাহলে চার্জ ইন্ডিপেন্ডেন্ট, ভেরি গুড। আর কোনো পয়েন্ট? আর কেউ? স্যার খুব কম রেঞ্জের মধ্যে ফোর্সটা কাজ করছে।
সেটা কি করে বুঝলে কোন এভিডেন্স থেকে? নিউক্লিয়াসের মধ্যে 10⁻⁻50 মিটার অর্ডারে হ্যাঁ, তার মানে এই ইনফরমেশনটা থাকতে হবে যে বাইরে এটা কাজ করে না। মানে যদি দুটো নিউক্লিয়নের মধ্যে সেপারেশন 10⁻⁻14 মিটার বা 10⁻⁻13 মিটার এর থেকে বড় হয়ে যায়, 2 ফেমটোমিটার 3 ফেমটোমিটার এর থেকে বড় হয়ে যায়, তাহলে কিন্তু আর এটা কাজ করবে না। হ্যাঁ, নিউক্লিয়ার ফোর্সটা কাজ করবে না। আর কিছু আরেকটা খুব সিম্পল জিনিস, স্যার অ্যাট্রাকটিভ ওয়ান অনলি। অ্যাট্রাকটিভ ওয়ান, সেটাও ভেরি গুড পয়েন্ট। আর কিছু, আর কেউ অন্য একজন কেউ বলো আরেকটা পয়েন্ট, যেটা চাইছি আমি পাচ্ছি না আর কি, সেই জন্য এতবার জিজ্ঞাসা করছি, কিন্তু সেটা খুব এভিডেন্ট আর কি। খুব এভিডেন্ট, সেটা বলো। নিউক্লিয়ার ফোর্স ইজ ভেরি স্ট্রং ফোর্স, রাইট? নিউক্লিয়ার ফোর্সটা ভেরি স্ট্রং ফোর্স, সেটা কিভাবে বুঝলে? কোন এভিডেন্স থেকে সেটা পরিষ্কার? কোন প্রপার্টি থেকে সেটা বুঝতে পারলে? স্যার প্রোটনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে, কিন্তু তাও নিউক্লিয়াসের মধ্যে আছে একসাথে। সেটা তো ঠিকই। আর এছাড়া আরেকটা পয়েন্ট আছে, দেখো, সেটা হচ্ছে যে ডেনসিটি অফ নিউক্লিয়ার ম্যাটার ইজ ভেরি হাই। বললাম না, নিউক্লিয়ার ম্যাটারের যে ডেনসিটি সেটা তো খুব লার্জ। তাহলে এইটা তো আদারওয়াইজ সম্ভব নয় যদি ফোর্সের স্ট্রেংথটা খুব লার্জ না হয়। তো মোটামুটি ভাবে জেনারেল প্রপার্টিজ গুলো পড়ার সময় আমরা যে কতগুলো এভিডেন্স পেলাম, সেখান থেকে নিউক্লিয়ার ফোর্সের কিছু প্রপার্টিকে করে নেওয়া যায় আর কি। হ্যাঁ, গেস করে নেওয়া যায়। আমরা সেইগুলো ওয়ান বাই ওয়ান লিস্ট আপ করছি। ফার্স্ট পয়েন্ট ইজ দ্যাট নিউক্লিয়ার ফোর্স ইজ দি স্ট্রংগেস্ট ফোর্স ইন দি নেচার। নেচারে আমরা চারটে ফান্ডামেন্টাল ইন্টারঅ্যাকশনের কথা জানি, পরে এখন না জানলেও পরে জানবে আর কি। চারটে ফান্ডামেন্টাল ইন্টারঅ্যাকশন রয়েছে। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইন্টারঅ্যাকশন, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন, থার্ড উইক ইন্টারঅ্যাকশন, এন্ড দিস ইজ দি স্ট্রং ইন্টারঅ্যাকশন। হ্যাঁ, এই নিউক্লিয়ার ফোর্সটা এটা একটা স্ট্রং ইন্টারঅ্যাকশন, এটা হচ্ছে স্ট্রংগেস্ট ফোর্স ইন দি নেচার। এর যদি আমরা একটা স্ট্রেংথের আইডিয়া দিই, তাহলে এইরকম ভাবে ডিফাইন করতে পারি, যদি নিউক্লিয়ার ফোর্সের রিলেটিভ স্ট্রেংথ একটা প্যারামিটার, তার কারণ বিভিন্ন ফোর্সের নেচার তো আলাদা, বিভিন্ন ফোর্সের প্রপার্টি আলাদা। কাজেই নিউক্লিয়ার ফোর্সকে যদি গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে কম্পেয়ার করতে চাই, তাহলে আমাদের একটা ডাইমেনশন লেস প্যারামিটার দিয়ে কম্পেয়ার করতে হবে। এই রিলেটিভ স্ট্রেংথ ফর দি নিউক্লিয়ার ফোর্স, এটাকে যদি 1 ধরা হয়, গ্র্যাভিটেশনাল ফোর্সের রিলেটিভ স্ট্রেংথটা হবে 10⁻⁻40। 10⁻⁻40, ঠিক আছে? গ্র্যাভিটেশনাল ফোর্সের যে স্ট্রেংথটা সেটা হচ্ছে 10⁻⁻40, whereas Coulomb force's strength is of the order of 10⁻⁻2, 1/100, হ্যাঁ, 1/137 অ্যাকচুয়ালি। কাজে বুঝতে পারছো যে এটা নিউক্লিয়ার ফোর্সটা কতটা স্ট্রং। সবথেকে স্ট্রং ফোর্স হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং ইন্টারঅ্যাকশন, তারপর ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন, যেটা রাফলি তোমার 1/100 টাইমস। আর এরপরে হচ্ছে উইক ইন্টারঅ্যাকশন, যার রিলেটিভ স্ট্রেংথটা অফ দি অর্ডার অফ 10⁻⁻13। আর গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা বলছি, এর রিলেটিভ স্ট্রেংথটা হচ্ছে 10⁻⁻40। সো গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অ্যাকচুয়ালি দি উইকেস্ট ফোর্স ইন দি নেচার। তো এটাই আর কি, নিউক্লিয়ার ফোর্সটা স্ট্রংগেস্ট ফোর্স ইন নেচার। এখানে তোমার কিছু পয়েন্ট অ্যাড করা রয়েছে স্ট্রেংথটাকে বোঝানোর জন্য। এইটা, হ্যাঁ, দি অ্যাট্রাকটিভ ফোর্স হ্যাজ এ ম্যাক্সিমা আর কি, হ্যাজ এ ম্যাক্সিমা at a distance of about 1 femtometer with a force of 25,000 নিউটন। দুটো প্রোটন যদি 1 ফেমটোমিটার সেপারেশনে থাকে, দুটো প্রোটন বা দুটো নিউট্রন বা একটা প্রোটন একটা নিউট্রন যদি 1 ফেমটোমিটার সেপারেশনে থাকে, তাহলে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে 25,000 নিউটন। তোমরা একটু ক্যালকুলেট করে দেখো বাড়িতে যে 1 ফেমটোমিটার সেপারেশনে দুটো প্রোটন থাকলে এদের মধ্যে কুলম্ব ফোর্স কতটা হবে। বুঝেছো কি বলছি? দুটো প্রোটন যদি এরকম 1 ফেমটোমিটার সেপারেশনে থাকে, তাহলে এদের মধ্যে কুলম্ব ফোর্সটা কত হবে। ক্যালকুলেট করে দেখো, কি পাচ্ছ জানাবে। এই ফোর্সটা কত বললাম, মানে ইনফ্যাক্ট তোমরা এটা দুটোই ক্যালকুলেট করতে পারো। হ্যাঁ, ধরো দুটো প্রোটন 1 ফেমটোমিটার সেপারেশনে রয়েছে, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত হবে,
এটা ক্যালকুলেট করো, আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কত হবে এটাকে ক্যালকুলেট করো, তাহলেই পরিষ্কার আইডিয়া পাবে যে হাউ স্ট্রং দি স্ট্রং ইন্টারঅ্যাকশন ইজ। ওকে, 25,000 নিউটন। এই ফোর্সটা কি ভাবতে পারছো কতটা কতটা লার্জ ফোর্স? কোনো আইডিয়া করতে পারছো কতটা বড় ফোর্স? 1 কেজি একটা অবজেক্টকে যদি তোমার তুলতে হয় কতটা ফোর্স দরকার হয়? 1 কেজি একটা অবজেক্টকে যদি উপরে তুলতে হয় কতটা ফোর্স দিতে হয়? কি স্যার 9.8 নিউটন। রাফলি 10 নিউটন, রাফলি 10 নিউটন। তাহলে এর ইকুইভ্যালেন্ট যে গ্র্যাভিটি মানে ওয়েট বা মাস যদি বলো সেটা কত বুঝতে পারছো? ওয়েট মাসটা হচ্ছে 2500 কেজি। 2500 কেজি এত ভারী একটা অবজেক্টকে যদি গ্র্যাভিটি এগেইনস্ট দি গ্র্যাভিটি তুলতে হয়, যে ফোর্সটা দিতে হবে, দুটো প্রোটন বা দুটো নিউট্রন বা একটা প্রোটন একটা নিউট্রন যদি এরকম 1 ফেমটোমিটার সেপারেশনে থাকে, তাহলে তাদের মধ্যে এই একই রকম ফোর্স কাজ করবে। এইখানে তোমার একটা এরিয়া রয়েছে, এটা স্ট্রেনটাকে দেখানো হয়েছে আর কি, অ্যালং ওয়াই অ্যাক্সিস নিউক্লিয়ার ফোর্সের স্ট্রেনটাকে বোঝানো হয়েছে। এখানে যে নাম্বারগুলো দেখছো সেইগুলোকে 10⁴ দিয়ে মাল্টিপ্লাই করে রিড করো। এখানে যে নাম্বারগুলো দেখছো সেইগুলোকে 10⁴ দিয়ে মাল্টিপ্লাই করে রিড করো। হ্যাঁ, সেই 0.5 মানে এটা কত? 0.5 ইন্টু 10⁴ নিউটন। রেঞ্জের সাথে দেখো ভেরিয়েশনটাকে দেখানো হয়েছে। এই যে মাইনাস সাইনটা কি বোঝাচ্ছে? ছবিটা থেকে বুঝতে পারছো মাইনাস সাইনটা কি বোঝাচ্ছে? যে দি ফোর্স ইজ অ্যাট্রাকটিভ। হ্যাঁ, ফোর্সটা অ্যাট্রাকটিভ, তবে তোমার একটা সার্টেন রেঞ্জে এতে চলে এলে, নিচে চলে এলে ফোর্সটা কিন্তু রিপালসিভ নেচারের হয়ে যায়। হ্যাঁ, তবে ইন জেনারেল আমরা দেখবো যে ফোর্সটা কিন্তু অ্যাট্রাকটিভ নেচারের। স্ট্রং ফোর্স বলছি মানে এটা তোমার এই রেঞ্জে যদি থাকে তাহলে অ্যাট্রাকটিভ নেচারের হবে। হ্যাঁ, সেপারেশনটা যদি দুটো ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলের মধ্যে 1 ফেমটোমিটার অর্ডারের হয়, তাহলে করেসপন্ডিং ফোর্সটা 25,000 নিউটন, 2.5 into 10⁴ নিউটন। So particles much closer than a distance of 0.8 femtometer experience a large repulsive force. যদি দুটো পার্টিকেলের মধ্যে সেপারেশনটা আরো কাছাকাছি চলে আসে তাহলে একটা এরকম রিপালসিভ ফোর্স কাজ করে। Particles separated by a distance greater than 1 femtometer is still attracted. দুটো পার্টিকেলের সেপারেশনটাকে যদি আরো বাড়ানো হয়, হ্যাঁ, মোটামুটি ভাবে তোমার 2 ফেমটোমিটার 2.5 ফেমটোমিটার পর্যন্ত এই অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করে। বাট যত হায়ার ডিস্টেন্সে যাওয়া হচ্ছে ফোর্সটার স্ট্রেনটা কিন্তু ততটা ফল করে যাচ্ছে। এইরকম ধরনের একটা নেচারের সাথে ফিট করে আর e⁻⁻λr/r, যদিও এটা প্রপার ফর্মুলা নয় কিন্তু। হ্যাঁ, এরকম ধরনের একটা পোটেনশিয়াল কি তোমরা দেখেছো ইলেকট্রোস্ট্যাটিক পড়ার সময়? হ্যাঁ স্যার। এরকম ধরনের একটা পোটেনশিয়াল নিশ্চয়ই দেখেছো। আমি ম্যাথমেটিক্যাল ফাংশনটার কথা বলতে চাইছি আর কি। হ্যাঁ, এই পোটেনশিয়ালটাকে ইউকোভা পোটেনশিয়াল বলা হয়। এটা তোমার দুটো নিউক্লিয়ারের মধ্যে যে ইন্টারঅ্যাকশন সেইটাকে ডেসক্রাইব করে। এটাই এখানে দেখানো হচ্ছে আর কি, যে যত তোমার সেপারেশনটা বাড়তে থাকছে, এই যে 2 ফেমটোমিটার দেখছো বা 2.5 ফেমটোমিটার যদি চলে যায়, তাহলে এটা অলমোস্ট তোমার জিরোর কাছাকাছি চলে আসে। অর্থাৎ দুটো প্রোটনের মধ্যে সেপারেশনটা যদি 2 ফেমটোমিটার 2.5 ফেমটোমিটার বা তার বিয়ন্ড নিয়ে যাওয়া হয়, they will not interact via the strong interaction. The nuclear force is short ranged. এইটা থেকেই পরিষ্কার হলো নিউক্লিয়ার ফোর্সটা শর্ট রেঞ্জড ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সের রেঞ্জ কেমন হয়? গ্র্যাভিটেশনাল ফোর্সের রেঞ্জ স্যার থিওরিটিক্যালি তো স্যার ইনফাইনাইট। থিওরিটিক্যালি ইনফাইনাইট, রাইট। কুলম্ব ফোর্সের রেঞ্জ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের রেঞ্জ স্যার একই স্যার, ইনফাইনাইট। একই রকম, ঠিকই একই রকম, ইনফাইনাইট। হ্যাঁ, বাট এই যে নিউক্লিয়ার ফোর্সটা স্ট্রং ফোর্স, এর রেঞ্জটা কিন্তু ফিউ ফেমটোমিটার। হ্যাঁ, সেপারেটিং পার্টিকেলগুলো ইন্টারঅ্যাক্টিং পার্টিকেলগুলোর মধ্যে সেপারেশন 2 ফেমটোমিটার বা তার থেকে যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু এই ফোর্সটা কাজ করে না। হ্যাঁ, এই যে র্যাপিডলি ডিক্রিজেস টু ইনসিগনিফিকেন্স এট ডিস্টেন্সেস বিয়ন্ড 2.5 ফেমটোমিটার। তাহলে এর যে রেঞ্জটা সেটাকে আমরা ফেমটোমিটার অর্ডারেরই বলতে পারি আর কি। এই চার্জ ইন্ডিপেন্ডেন্সটা বরং আজকে থাক, এটা পরের দিনকে বলবো। বাকি প্রপার্টিজ গুলো পরের দিনকে বলবো, ছাড়ো আজকে এই পর্যন্তই থাক। তোমাদের পরে আবার ক্লাস আছে। কোনো প্রশ্ন থাকলে একটু ডিসকাস করে নাও, আর আদারওয়াইজ অ্যাটেন্ডেন্স দাও, দিয়ে লিভ করো।